আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তাদের ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত, স্বাস্থ্য খাত নিয়ে। স্বাস্থ্য খাত এখন বর্তমানে কী পর্যায়ে আছে, বিশেষত চট্টগ্রামের স্বাস্থ্য খাত কী ব্যবস্থাপনা নিয়ে তারা কাজটুকু করে আছে, এবং এই স্বাস্থ্য খাতের সরকারিভাবে এবং বেসরকারিভাবে আমরা দুটি সেক্টর নিয়ে আজ আমরা কথা বলবো। সরকারি প্রতিনিধি আছে এখানে আমাদের মাঝে এবং বেসরকারি একজন প্রতিনিধি আছে। আমরা তাদের মাধ্যমে জানতে চাইব সরকার এবং বেসরকারিভাবে এই হাসপাতালগুলোকে ব্যবস্থাপনায় রেখে তারা এই চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে তারা কীভাবে কাজ করতে বা স্বাস্থ্য খাতকে উন্নয়নের জন্য, স্বাস্থ্য খাতের সামনের দিকে আগানোর জন্য যে তারা কী পদক্ষেপ নিয়ে প্রতিনিয়ত। আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। আমি যদি একটু পরিচয় করিয়ে দিই, আমার হাতের ডানে আছেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর অনসুইপু মার্মা। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমার হাতের বাইরে আছেন ডাক্তার এ.কে.এম. ফজলুল হক, বর্তমানে আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতিদের আপনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আপনি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে ডাক্তার অনসুইপু মার্মা, আপনার কাছে আসতে চাই। বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, কি চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন প্রতিনিয়ত একটু জানতে চাই। বর্তমানে এখন স্বাস্থ্য খাত কি অবস্থা আছে চট্টগ্রামে? ধন্যবাদ আপনাকে আপনার কোয়েশনের জন্য। এটা যথোপযুক্ত কোয়েশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাপনা যদি বলি তাহলে কয়েকটি বিষয় আমাদের প্রথমেই আসে। সেটা হলো অবকাঠামো, দুই হলো জনবল, তার প্রয়োজন লজিস্টিক্স, সরবরাহ, এগুলি। প্রথমে যদি অবকাঠামোর কথা বলি, আমাদের দেশে যেমন 10 যে হাসপাতালগুলি আপগ্রেডেশন হয়ে 31 যে হাসপাতাল হয়েছে, 31 যে হাসপাতালগুলি 50 শয্যাগুলো 100 শয্যা, 250 হাসপাতাল উন্নীত হয়েছে অফিসে, কাগজে কলমে। কিন্তু সেই ক্ষেত্রে প্রশাসন অনুমোদনের বাইরে জনবলের অনুমোদন, লজিস্টিক্স, সাপ্লাই, এগুলি কিন্তু আমরা এখনো পুরোদমে পাইনি। যেমন আমি অনেক জায়গায় দেখেছি, আমার চট্টগ্রাম বলতে আমি আমার বিভাগকে বুঝাই। আমার 11টি জেলা আছে, এখানে 11টি জেলা হাসপাতাল, তারপরে RSS হাসপাতাল তো আছেই, এর বাইরে অন্য প্রতিষ্ঠানগুলি আছে, সেখানে মেডিকেল কলেজও আছে অনেক জায়গায়। যেমন অবকাঠামো উন্নয়নের জন্য 50 যে হাসপাতালটা কোনো সময় 128 হাসপাতাল হয়েছে। তারপর নির্মাণ কাজটা অনেক জায়গায় থেমে রয়েছে। যেমন আমাদের নোয়াখালীতে এখন কাগজে কলমে 250 শয্যা হইলেও কিন্তু এখন 100 শয্যার হাসপাতাল জনবল দিয়ে চলছে, এবং 250 হাসপাতাল নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে দ্বন্দ্বে মনে রয়েছে, এখানে বুঝে নেওয়ার অবস্থা হয়নি। বিশেষ করে গতবারে শেষের দিকে অনেক জায়গায় কন্ট্রাক্টর নাই, মানে নির্মাণ কাজগুলো থেমে রয়েছে। একইভাবে বান্দরবন দেখেছি আমি, এবং লক্ষ্মীপুরে, সেখানে বিশাল বিল্ডিংটা এখনও আমরা বুঝে নিতে পারিনি। সুতরাং আমাদের যে জনবল পাশাপাশি অবকাঠামোগুলি কমপ্লিট সমাধান করে হ্যান্ডওভারের আওতায় নিয়ে আসা, কারণ আমাদের জায়গার স্বল্পতা আছে। RSS হাসপাতাল রুগী থাকে 900, কিন্তু রুগীরা কিন্তু ফ্লোটিং বা আন্ডারগ্রাউন্ডে। চিরা মেডিকেল কথা যদি বলি, এখনও কিন্তু 500 যে হাসপাতাল জনবল দিয়ে পরিচালিত চিরা মেডিকেল হাসপাতাল। সেখানে শিশু ওয়ার্ডে গেলে এক বিছানায় 5 জন রুগী শেয়ার করে। আপনারা দেখবেন যে বিশেষ করে নিউরোসার্জারি ওয়ার্ডের বাইরে, অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডের বাইরে ফ্লোরিং তো করেই, এর পাশাপাশি দেখবেন যে বারান্দা গেটের বাইরে অনেকেই, তারপরে গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন করে রুগী সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরে এরকমভাবে অবকাঠামো দিক দিয়ে উন্নয়নের জন্য প্রচেষ্টা চলমান আছে। বিশেষ করে অনেক যে মেডিকেল কলেজ হলো, রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল, তাই না, এখানে এখনও নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, শুরুও করতে পারে নাই। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল এখনও কিন্তু সেই জেনা হাসপাতাল পরে মেডিকেল কলেজ হাসপাতালের সার্ভিসটা চলমান রয়েছে, এখনও আলাদা হাসপাতাল হয়নি। সেগুলি
নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সরকারের উদ্যোগ চলছে। তবে এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিসের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নির্মাণ কাজ আর অন্য নির্মাণ কাজগুলো একটু থেমে রয়েছে, স্থিমিত রয়েছে। হ্যাঁ, তবে সরকারের এই পরিকল্পনা আছে পর্যায়ক্রমে সবগুলি হাসপাতাল যেগুলো নির্মাণ চলমান রয়েছে এগুলো কমপ্লিট করে আমাদের হ্যান্ড ওভার করে দেওয়া। এটা হলো অবকাঠামো। জনবল কথা যদি বলি, যেমন 31 শয্যা 50 শয্যা 50 শয্যাটা 100, 100তে 250 হইল, কিন্তু জনবল অর্বন তো আমরা এখনো পাইনি। বাংলাদেশের জনবলের সংকট এটাকে বলা যায়, মানুষের অভাব নাই বাংলাদেশে। পাশাপাশি আপনার কি মনে হয় না যে আসলে এত সমস্যাদ্বয়ের মধ্য দিয়ে জনবল সংকট, লজিস্টিক সাপোর্ট, অবকাঠামোগত উন্নয়ন এভাবে করে হচ্ছে না? এতগুলো সমস্যার মধ্য দিয়ে এই চট্টগ্রামের স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থায় পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি যদি বেসরকারি হাসপাতালসমূহ যদি কাজ না করতো, তাহলে এই চট্টগ্রামের স্বাস্থ্য খাত কিন্তু ভেঙে পড়তো না? আপনার কি মনে হয়? আচ্ছা, কথা প্রশ্ন আমার একটু শেষ করি। হইল আমি দায়িত্ব নিয়েছি 3 মাস, রাইট? আমি এর মধ্যে কিছু স্টেপ নিয়েছি। গত নোয়াখালীতে আমি ডিপিসি করে আসলাম। আমাদের জনবলের এই যে প্রমোশন দিয়ে আসলাম, নিচের পোস্টগুলি খালি করে আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। পর্যায়ক্রমে আমি আমার বিভাগে সব কটা জেলায় ডিপিসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব, খালি পোস্টগুলি ফিল আপ করবো। তারপর আমাদের চাহিদা যেটা, জনবল প্লাস এই যে লজিস্টিক চাহিদা, হাসপাতালে সামগ্রী সব কিছুর চাহিদা, প্লাস এই যে অবকাঠামো, এগুলো হ্যান্ড ওভারের প্রক্রিয়াটা আমরা প্রতিনিয়ত আমরা কথা বলে যাচ্ছি এবং মিটিং সমন্বয় করছি, যাতে দ্রুততম সময় আমরা অবকাঠামোগুলি আমাদের হাতে পেতে পারি। তা যেটা কথা বলছিলেন, আমরা সরকারি সেবার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির অবদান অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি ডেঙ্গুর কথা চিন্তা করেন, আমাদের হাসপাতাল জায়গা নাই, সরকারি হাসপাতাল জায়গা নাই, বেসরকারি হাসপাতালের জায়গায় যেতে তারা জায়গা না দিত, তাহলে এত মানুষের সার্ভিস প্রদান কিন্তু কমপ্লিটলি অসম্ভব ছিল, তাই না? একইভাবে করোনার সময় চিন্তা করুন, করোনার সময় আমাদের শুধু ডেডিকেটেড কিছু হাসপাতাল ছিল প্রথম দিকে, যে কারণে অনেক লোক আমরা হারিয়েছি, ঠিকমতো চিকিৎসা দিতে পারেনি। বেসরকারি হাসপাতাল তারা অবশ্যই এগিয়ে আসছে, তারা এগিয়ে না আসলে আমাদের এই সার্ভে এত বিশাল জনগোষ্ঠীর সেবা প্রদান কঠিন ছিল, অনেকটা ট্রেনিং ছিল। 5 তারিখের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, স্বাস্থ্য উপদেষ্টা কাজ করছে। এখন কি সাধারণ মানুষ বা আমরা চট্টগ্রামবাসীরা কি আশাবাদী হব কিনা আপনাদের কাছ থেকে? অবশ্যই আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছি, মুখ ফুলের কথা বলতে পারছি, এটা হলো বিশাল একটা অর্জন। যেমন আমি বলছি, আমি চুপ বন্ধ করে নাক বরাবর চড়বো এবং অন্যায় আবদার কোনো কিছু শুনবো না, ন্যায়ের পথে চলবো। আমি 1 ঘন্টা যদি চেয়ারে থাকে, আমি ন্যায়ের পথে চলবো, জনসাধারণের জন্য সরকার পক্ষে কাজ করব। আমার এই 2 মাসের মধ্যে আমার টার্গেট হলো মার্চের ভিতরে ডিপিসি প্লাস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব, খালি পোস্টগুলো পূরণের চেষ্টা করব। আর যে সব জায়গায় ওই স্ট্রাকচারগুলি আছে, দ্বন্দ্বায়মান আছে, সেগুলি আমার যথেষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করে হ্যান্ডওভার প্রক্রিয়া করব। তবে সেখানে একটা বিষয় আছে, বাজেট। টাকা অবশ্যই বাজেট সরকারকে বলা হয়েছে, সরকার বলছে যে ঠিক আছে, যেখানে যেখানে দরকার সেগুলি ক্রাইসিস এগুলি দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমাদের রোগীদের শোয়ার জায়গা আমাদের। তবে আরেকটি বিষয় আমি রিভিউ করছি সাথে সাথে, অনেক যেমন এক্সরে মেশিন, যেখানে মানুষ নাই সেখানে এক্সরে মেশিন আছে, যেখানে এক্সরে মেশিন নাই সেখানে মানুষ আছে, এরকম যাতে না হয়, ডুপ্লিকেশন যাতে না হয়। এই জনবল সংকট পাশাপাশি নার্স চিকিৎসক যে সংকটটুকু আছে, এটা আপনারা ম্যাপ করেছেন কিনা এবং এই পরিমাণ আপনারা যাচাই বাছাই করলেন কিনা, এবং ডক্টর অনসুপ্রু মার্মার নেতৃত্বে এই সংকটগুলোকে আসলে সমাধানের রূপ হবে কিনা? আমি এই চট্টগ্রাম বিভাগে প্রত্যেকটি জেলায় জনবলের স্ট্রাকচার, বর্তমান এক্সিস্টিং জনবল কার কী অবস্থা সেটা ম্যাপিং করেছি। করার পরে আমি ডিজি হেলথের সাথে কথা বলছি, আমাকে ক্ষমতা দেয় যাতে আমি এখান থেকে লোকালি অ্যারেঞ্জ করতে পারি। একসময় ছিল আমাদের চিনা ডিভিশন ডাইরেক্টর অফিস থেকে জনবল, মেডিকেল অফিসার থেকে শুরু করে 4th ক্লাস 3rd ক্লাস পড়ে সবাইকে রিএলোকেট করা যেত। একটা সুন্দর ব্যবস্থা ছিল কমিটির মাধ্যমে। আমাদের জেলা সিভিল সহ আমাদের 5 জন একটা কমিটি ছিল এখানে বিভাগী শহরে। 3 মাস পরপর বসে কোথায় কি দরকার সেটা দেখে সেইভাবে অ্যালোকেশন প্লাস ট্রান্সফার পোস্টিংটা করা হইতো, চিকিৎসক, নার্স সব। এখন এই মুহূর্তে আমাদের সেই ক্ষমতা আমার কাছে নাই। আমার ডিজি মহোদয়, আমাদের ডিজি হেলথ, ওইটা ওখান থেকে কন্ট্রোল করে থাকে। সেই জন্য আমাদের কোনো অ্যাকিউট ক্রাইসিস হইলে আমার তৎক্ষণাৎ ইমিডিয়েট আমি অ্যাকশনে যেতে পারি না। আমি এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনার আশ্বাস দিয়েছেন যে
খুব দ্রুত আমাদের সেই করা হবে। হ্যাঁ, যেমন আপনি ঠিকই বলেছেন, বাক্সবন্দি যন্ত্রপাতি থাকা যাবে না। আমি প্রতিটি হাসপাতালে প্রতিষ্ঠানে বাক্সবন্দি যন্ত্র আছে দীর্ঘদিন ধরে ব্যবহার করার আগে নষ্ট হয়ে গেছে, এটা মানব না। হ্যাঁ, সুতরাং এটি যাতে না হয় সেই জন্য ইনস্টলেশন প্রক্রিয়াটা জিনিসপত্র বুঝে নেওয়ার সাথে সাথে আর কমিটির মাধ্যমে হ্যান্ড ওভার প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে সবাইকে। এবং জিনিসপত্র যে কোনো লজিস্টিক পাইলে সেটা যাতে যত প্রক্রিয়ায় হ্যান্ড ওভার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং ইনস্টলেশনটা সম্পন্ন করা হয় সেই জন্য বলে দিয়েছি। বাক্সের মধ্যে কোনো জিনিস থাকবে না। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। এখন আসি ডাক্তার A.K.M ফজলুল হক। আপনার থেকে জানতে চাই চট্টগ্রামের স্বাস্থ্য খাত এখন কোন পর্যায়ে আছে? এখন আসলে কি সন্তোষজনক, অসন্তোষজনক? আমরা কি আশাবাদী নাকি আমরা এখনো আশঙ্কায় আছি? মানুষের মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য অন্যতম। তো আমরা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি। আমরা একটা স্লোগান দেই, সেটা হচ্ছে ইউর হেলথ ইজ আওয়ার কনসার্ন। স্বাস্থ্য হচ্ছে মানুষের, কিন্তু সেটাকে সুরক্ষা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা চিকিৎসক, মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের উপরে। তো চট্টগ্রামে আমরা বেসরকারি লেভেলে চিকিৎসা সেবা দিয়ে আসছি দীর্ঘদিন থেকে। তো স্বাস্থ্য সেবার বর্তমান পর্যায়ে
আমরা কি পর্যায়ে আছি আপনি এটাই প্রশ্ন করছেন। তো এই যে রিসেন্টলি দেখেন মানুষ যখন ইন্ডিয়া যাওয়া বলতে গেলে একটু বন্ধ হয়েছে, এখন আমাদের ডেথ রেট কিন্তু বাড়ে নাই এবং আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। তো এই চট্টগ্রামে আল্লাহর মতে এখন স্বাস্থ্যসেবা এমন পর্যায়ে যে মনে করেন আপনার হৃদরোগ চিকিৎসার জন্য এখন এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, তারপরে ওপেন হার্ট সার্জারি, যে কোনো ধরনের হৃদরোগ নির্ণয় করা এবং তার চিকিৎসা করা এবং ফলো আপ করা আমরা সম্পূর্ণরূপে সক্ষম। আমাদের সর্বপ্রথম বেসরকারি লেভেলে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালেই সম্পূর্ণ এই যে কমপ্লিট কার্ডিয়াক সলিউশন, এটা আমরা 2010 থেকে আমরা চালু করি। আমরা এই প্রথম এই যে সিসিইউ, আইসিইউ, ক্যাথ ল্যাব এবং ওপেন হার্ট সার্জারি, আমরা এক কথা পুরোপুরি একটা হার্ট সেন্টার আমরা সেবা দিচ্ছি হার্টের। তারপরে ধরেন ক্যান্সার চিকিৎসার জন্য বর্তমানে আমাদের মা ও শিশু হাসপাতালে ক্যান্সার এটা রিসার্চ সেন্টার এখন, আর বেসরকারি লেভেলে এই যে এভার কেয়ারে দিচ্ছে। এবং আমাদেরও প্ল্যান আছে আমরা মানে ক্যান্সার সেন্টার, ডেডিকেটেড ক্যান্সার সেন্টার করার আমাদেরও আছে। তো ক্যান্সারের পেশেন্ট এখন আজকাল ইনসিডেন্স বেশি। তো আবার হচ্ছে কি বেশিরভাগ গরিব মানুষেরও তো অনেক ক্যান্সার হচ্ছে, তারা তো বাইরে যাওয়ার সক্ষমতাও কম। তো এই সাইডটাতে আমরা এখনো মানে চাহিদা অনুযায়ী আরও ক্যান্সার সেন্টার আমাদের দরকার আছে। তবে শিক্ষা দিতে আমরা স্বাস্থ্য খাতকে আরও সামনের দিকে নেওয়ার জন্য বা স্বাস্থ্য খাতকে এই যে নগরবাসীকে, চট্টগ্রামবাসীকে উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি আপনার হাসপাতালগুলো কিভাবে কাজ করে যাচ্ছে? তা আমরা বেসরকারি হাসপাতাল বলি আজকে মানে এখন তো আমরা আগে মনে করেন আমরা যখন শুরু করি একটা ভাড়া ঘরে আমরা শুরু করি। এখন তো আমরা পারপাস বিল্ড অবকাঠামো, আধুনিক অবকাঠামোর মাধ্যমে হাসপাতাল সেবা দিচ্ছি। তারপরে হচ্ছে সব ধরনের প্রযুক্তি টেকনোলজি আমরা ব্যবহার করতেছি। ধরেন আমরা সিটি এমআরআই মেশিন জার্মানির, তারপরে হচ্ছে আমাদের অনেক বায়োকেমিক্যাল, হরমোন লাইসিস ইত্যাদি ডায়াগনস্টিক মেশিনারিজগুলো আমেরিকান, তারপরে হচ্ছে ইউরোপিয়ান মেশিনারি, ফ্রান্সেরও মেশিনারিজ আমরা ইউজ করি, উন্নত বিশ্বের লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করি। এবং আমাদের চিকিৎসকদের যোগ্যতা সেটা আপনারা জানেন যে আমাদের যারা এফসিপিএস এমডি ডিগ্রি করে সেটা অন্য দেশের লেখাপড়ার তুলনায় আমাদের দেশের লেখাপড়াটা অনেক বেশি দক্ষ। আমরা তো বিদেশে কাজ করছি, সেখানে দেখছি যে অন্যান্য দেশের চিকিৎসকদের সে আমাদের চিকিৎসকরা অনেক সময় ভালো মানে অবদান রাখছে, স্কিলনেস এবং দক্ষতার পরিচয় রাখছে। আমি তো ইরানেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছি। তো সেখানে ধরেন মিশর, তারপরে হলো এই যে ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের চিকিৎসকরাও তো সেখানে ছিল, কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা সেখানে অনেক বেশি দক্ষতার পরিচয়। এই জায়গায় একটা কথা বলা যায়, আসলে বিদেশি ডাক্তারগণ অনেক পরীক্ষা নিরীক্ষার পরে রোগটা শনাক্ত করে, আর আমাদের দেশীয় ডাক্তার কিন্তু ধরলে বুঝতে পারে আসলে কি হয়েছে। আমি এসে জন্য বলি যে আমাদের ডাক্তারদের আইকিউ এবং মানে স্কিলনেস এটা অন্যদের তুলনায় মানে তারপর আপনাকে মনে হয় না ডক্টর একেএম ফজলুল হক আসলে এত ট্যালেন্ট ডাক্তার নিয়ে আমরা কাজ করছি আমাদের চট্টগ্রামের কথা যদি বলি, তারপরেও আপনি দেখেন চট্টগ্রাম থেকে অনেক রোগী যাচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য পাগল প্রায়, তো সেটা কমে না কেন? আসলে এটা তো হচ্ছে কি পেশেন্টের একটা কনফিডেন্স ডেভেলপ করতে হবে, পেশেন্ট ডক্টর ইত্যাদি। তো আমাদের ডাক্তারদের আর একটু বিহেভিয়ারাল সায়েন্সটা আর একটু হওয়া দরকার এবং পেশেন্টের প্রতি কমিটমেন্ট সেটা আর একটু আমাদের বাড়ানো দরকার। আর এমনি রিসেন্টলি আমাদের তো টেকনোলজির দিক থেকে আমরা আগায় আসছি। আর হচ্ছে আগে তো মনে করেন আমরা বেসরকারি লেভেলে মনে করেন 20 জন 30 জন 50 জন 100 জন মিলে ডাক্তাররা মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি করে আমরা করতেছি। কিন্তু এখানে এই যে হেলথ সেক্টরের জন্য আমরা যদি ধরেন এই যে মেশিনারিজগুলো ইম্পোর্ট করতে আমাদের অনেক টাকা ট্যাক্স ইত্যাদি দিতে হয়। তো এটি যে হেলথ ইন্ডাস্ট্রির জন্য যদি ট্যাক্স ফ্রি যদি মেশিনারিজ আমরা পেতাম
এবং রিসেন্টলি আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে এই যে সিটি এমআরআই মেশিন। আগে মনে করেন আমরা একটা 15 কোটি দিয়ে মেশিন আনতে পারলে এখন সেটা আনতে আমার 21-22 কোটি টাকা খরচ হচ্ছে। আগে মনে করেন ডলারের দাম ছিল 80 টাকা 86 টাকা, এখন 120-25 টাকা। তারপরে রিয়েজেন্ট সবকিছুর দাম বেড়ে গেছে, সেই ভাবে তো আমাদের মানে মানুষের আয় বাড়ে নাই এবং আমাদের কস্টিং বাড়ে নাই। এটা আমরা এখন খুবই ইয়াতে আছি। তো এখন মানুষ বাইরে কেন যায়, তো সেটা অসুখ হলে মানুষের তো একটা মানে কোথায় বেশি ভালো হয়, তো সেটা উত্তর কমে যাচ্ছে। এখন যারা রুগী আছেন তাদের স্বজনকে বা রুগীদেরকে আপনারা বোঝাতে সক্ষম হচ্ছেন না, এরকম এখানে একটা আনসার্টেনটি কাজ করে। আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে আমাদের বেসরকারি হাসপাতালগুলোতে আমরা সব সাবজেক্টে 24 আওয়ার্স কনসালটেন্ট কভারেজ আমরা বাংলাদেশে দিতে পারতেছি না, যেটা ইন্ডিয়া বা অন্যান্য দেশে দিতে পারতেছে। কারণ আমাদের এখানে পাশ করার পরে সবগুলা ডাক্তার বিসিএস দিয়ে তারা সবাই সরকারি ডাক্তার হয়ে যায়। তো এখন আমরা বেসরকারি হাসপাতালগুলা অনকল চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা দিতে হয়। কারণ আমার এখানে যদি মানে ফুল টাইম যে বিশেষজ্ঞ চিকিৎসক, মানে আমাদের কার্ডিওলজিতে এখন ফুল টাইম চিকিৎসক আছে, সেজন্য আমরা এটা দিতে পারছি। কিন্তু সব সাবজেক্টে আমরা মেডিসিন, সার্জারি, গানি ফুল টাইম কনসালটেন্ট বেসড হসপিটাল সেটা আমরা এখনো করতে পারি নাই আমার ন্যাশনাল হেলথ পলিসির কারণে। তা আমরা যদি ওইভাবেই ন্যাশনাল হেলথ পলিসিটা করতে পারতাম যে বেসরকারি হাসপাতালগুলোও সমৃদ্ধ হবে, মানে স্পেশালিস্ট ফুল টাইম অনকল দিয়া। এবং এখানে ধরেন সরকারি হাসপাতালগুলোও তো মনে করেন রাত্রে আমরা তো বিশেষজ্ঞ চিকিৎসকের সার্ভিসটা পাচ্ছি না, আর বেসরকারিতে আমরা বিশেষজ্ঞ পাচ্ছি অনকলে। তাহলে ওনারা সবাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, সবাই তারা তো সবগুলো বেসরকারি হাসপাতালে অনকলে যে গিয়ে সেবা দিচ্ছে। তো এটা ধরেন তারা তো টিচিং ইয়ার জন্য এবং সেবার জন্য তাদেরকে সরকারি হাসপাতালে গভর্নমেন্টের স্ট্রাকচারে তো তারা সবাই চাকরি করতেছে, তো ওখান থেকে পার্ট টাইম এসে আমাদেরকে সার্ভিস দেয়। তা আমরা যদি ফুল টাইম কনসালটেন্ট আমরা অ্যাভেলেবল করতে পারি, আমাদের স্বাস্থ্য সেবায় মানুষ আর কখনোই বিদেশে যাবে না। আচ্ছা, ওকে। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আপনাদের যে রোগীদেরকে তাদেরকে একটু বোঝানো দরকার, তাদেরকে একটু মোটিভেট করা দরকার, এটা কি মনে হয় না? হ্যাঁ, এটা আমরা তো চেষ্টা করতেছি, এখন তো আগের চেয়ে অনেক আমরা ডেভেলপ করছি। ভারতমুখী না হওয়ার জন্য আপনারা ওভাবে করে সচেতনতা বৃদ্ধি করার জন্য কোনো পরিকল্পনা আপনাদের আজকে আপনারা তো চাইলে পারেন যে জনসচেতনতা একটু বৃদ্ধি করার জন্য। তা আমরা তো এখন সেটা এই যে এটা তো কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন ধরেন আপনার টেকনোলজি, তারপরে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, তার অবকাঠামো। তো এই সব দিক থেকেই তো আমরা এখন আল্লাহর রহমতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে আগে তো ভাড়া ঘরে করতাম, এখন তো আমরা বড় বড় বিল্ডিং আধুনিক ইয়াতে করে আমরা হাসপাতাল, প্রাইভেট হাসপাতালগুলো চালাচ্ছি। তো এখন ওই ট্রেন্ডটা এখন অনেকটাই কমে গেছে এবং সামনে আল্লাহর রহমতে আমি তো এই যে চিটাগং থেকে অন্তত যাতে ঢাকায়ও যেতে না হয়, এভাবেই তো আমরা পরিকল্পনা করে আগাচ্ছি। এবং আমরা বেসরকারি মালিক সমিতির মাধ্যমে এখন আমরা আমাদের ডিসকাশন ইত্যাদি হচ্ছে, এবং কিভাবে চট্টগ্রামকে আমরা চিকিৎসা সেবায় টেকনোলজি এবং ম্যান পাওয়ার দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করতে পারি, সেটা আমরা চেষ্টা চালাচ্ছি। আমাদের এই যে নার্সিংটা, যেমন ডিমান্ড অনুযায়ী নার্স নাই, হ্যাঁ, আরও বেশি নার্স প্রোডাকশন হওয়া দরকার। ধরেন আপনি গ্রাম অঞ্চলে বলেন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, আপনারা যদি এরকম সেমিনার করেন বা একটু সচেতনতামূলক সেমিনার করা হয়, তাহলে মানুষ আর ওই জায়গায় যাবে না। কারণ আমার এখানে তো সব কিছু আছে, যে আপনি যেটুকু বলেন আপনার সব ট্রিটমেন্টগুলো এখান থেকে আমরা সম্ভব। হ্যাঁ, যেমন আমরা এই কয়েকদিন আগে ওই যে কার্ডিয়াক প্রসিডিউরস ইন বাংলাদেশ, এটার আমরা একটা সেমিনার করলাম। তো একটা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষকদের সামনে, তো সেখানে ওনারা দেখেই আশ্চর্য হয়ে গেলেন যে এখানে এভাবে এত মানে ওপেন হার্ট সার্জারি হচ্ছে ইত্যাদি হচ্ছে, আমরা তো জানতাম না। হ্যাঁ, তাহলে এই মানুষকেও তো একটু জানান দিতে হবে, সেটা আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে জানাচ্ছি। এবং আমরা আগামী মাসে ফেব্রুয়ারির 14 তারিখে আমরা তো আমাদের নতুন বিএমআরই প্রজেক্ট উদ্বোধন করতে যাচ্ছি। বিএমআরই হচ্ছে ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহেবিলিটেশন অ্যান্ড এক্সটেনশন। তা আমরা চিন্তা করছি যে এটা উপলক্ষে একটা আমরা গ্র্যান্ড ওপেনিং সেরেমনি করবো জিইসি কনভেনশন হলে। তো সেখানে এই যে আমরা এতগুলি সেবা দিচ্ছি, আমরা সব বিষয়ে সেবা দিতে সক্ষম, এটা মানে 1000-2000 মানুষের সামনে আমরা আমাদের সক্ষমতা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন দিব। তো এই ধরনের প্রেজেন্টেশন মোটিভেশনের মাধ্যমে মানুষের কনফিডেন্স ডেভেলপ করবে এবং তারা জানবে যে আমাদের এখানে সব কিছু হচ্ছে।
এখন তো একেবারে এভরিথিং আপনি ইউরোলজিতে কত ডেভেলপ করছে এই যে মানে না কেটে করা ল্যাপারোস্কোপের মাধ্যমে এন্ডোস্কোপিক সার্জারি ইত্যাদি সবকিছু আমাদের সব চিকিৎসকরা যেহেতু আপনাদের নিয়ন্ত্রণে অনেকগুলা হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে, আমি একটু জানতে চাই তারা ঠিকমতো গুণ মানসম্মতভাবে রুগীদেরকে সেই স্বাস্থ্য সেবাটুকু দিচ্ছে কিনা, আপনারা কি দেখভালও করেন কিনা? আমরা বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন আমি তো রিসেন্টলি দায়িত্ব পেয়েছি। তার আগেও আমরা সমিতি ছিল, আমি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। তা আমরা এখন চিকিৎসার গুণগত মান এনশিওর করার জন্য প্রত্যেকটা হাসপাতালে যাতে মানে গভর্নমেন্ট যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এগুলা সব ফুলফিল করা, এবং এটার জন্য তো আমাদের লাইসেন্স রিনিউয়াল প্রতি বছর নিতে হয়। সেজন্য আমাদের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার জন্য আমরা সবাইকে মানে তৎপরতা ডেভেলপ করা এনশিওর করার জন্য আমরা নির্দেশনা দিই, মিটিংয়ে আমরা আলাপ করি, এবং এই যে ডাক্তার নার্স সবাই যাতে মানে রুগীদেরকে উন্নত মানের সেবা এনশিওর করে সেজন্য আমরা সবাই মিলে আমাদের মিটিংগুলোতে আমরা সবাইকে এটা এনশিওর করার জন্য বলি। তো এমনি ধরেন কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলা মেনটেন করে না, সেটা আমরা প্রশাসনের সাথে আমাদের সিভিল সার্জন মহোদয় এবং আমাদের বিভাগীয় প্রধানের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, এবং আমরা সার্বিক পর্যায়ে যাতে চিকিৎসার একটা মান বজায় রাখে, আর যারা এটা মান বজায় রাখতে পারে না তাদেরকে ওই সিভিল সার্জন আপনার নেতৃত্বে যে হাসপাতালগুলো আছে বা ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে তাদের মধ্যে সঠিক মান না দেওয়ার মতো প্রতিষ্ঠান আছে কিনা? এখন ধরেন রিলিফ ফিল্ডে অনেকগুলি তো কোয়ালিটি এনশিওর করতে অনেকে অবকাঠামো এবং তাদের ম্যানেজমেন্ট ইত্যাদির কারণে সবাই তো সমান করে আসতে পারতেছে না, কিন্তু আমাদের মেট্রোপলিটন হাসপাতাল, তারপরে হচ্ছে এদিকে ন্যাশনাল হাসপাতাল, পার্ক ভিউ, সিএসসিআর, আমাদের পারসা মেডিকেল সেন্টার, আমরা তো মোটামুটি একটা, আর এবার কেয়ার হয়েছে এখন তো ইয়াও আছে, আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে তো আমরা চলে আসছি। ওয়ার্ল্ড ক্লাস মানে হসপিটাল সেবা যাতে আমরা এনশিওর করতে পারি। তো কিছু কিছু ছোটখাটো প্রতিষ্ঠান আছে সেগুলা আস্তে আস্তে মানের দিকে চলে আসতেছে, তারাও যাতে আপনাদের মানটা ছুঁতে পারে সেটা আমরা কাজ করে যাচ্ছে। যে সরকারি স্বাস্থ্য খাতের উপর বা সরকারি হাসপাতালগুলোতে তো অনেক চাপ, সরকারের উপর যে চাপটুকু আছে সেই চাপটুকু কি মানে দূর করানোর জন্য বেসরকারি হাসপাতালগুলো কোনো ভূমিকা রাখছে কিনা, আর রাখলে পর কি রকম রাখছে? আমরা অবশ্যই আমরা ভূমিকা রাখতেছি। যেমন ধরেন এই যে বেশি কস্টলি যে পরীক্ষাগুলো এমআরআই আছে, সিটি আছে, তারপরে হচ্ছে ইটিটি, কুকার, এই সমস্ত পরীক্ষাগুলো সরকারের ওখানে তো সবাই মানে অত সক্ষমতা, অত মেশিনারি সরকারের ওখানে তো হাসপাতালগুলোতে নাই। আমরা বেসরকারি হাসপাতালগুলোতে এই ধরনের সব মেশিনারিজ, তা আমাদের এখানে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের হসপিটাল আছে। এ গ্রেডের হসপিটালগুলোতে এমন কোনো প্রযুক্তি বাকি নেই যেটা আমাদের নাই। শুধু রেডিওথেরাপিকে বাদ দিলে বাকি সিটি আমারাতে ডায়াগনস্টিক এবং থেরাপিটি সব টেকনোলজি আমাদের এখানে আছে, এবং আমরা এটা তো সরকারের চাপ কমানো। তারপরে হচ্ছে আমরা আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, সরকারি হাসপাতালগুলো আসলে শয্যা সংখ্যা সংকট, সেহেতু আপনারা এই জায়গায় আপনারা কৃতজ্ঞতা রাখতেছি আমরা, কারণ এখানে বলতে গেলে তো মানে টোটাল 60 to 70% সেবা তো আমরা বেসরকারি লেভেল থেকে দিচ্ছি। আর পাশাপাশি একটা অভিযোগ চলে আসে যে বেসরকারি হাসপাতালগুলো প্রচুর অর্থ খরচ করতে হয়, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রচুর টাকা খরচ করতে হয়। একটা আপনারা কি মানবিক হতে পারেন কিনা বা মানবিক হচ্ছেন কিনা? সরকারি হাসপাতালে সেবা এবং আমাদের সেবার ডিফারেন্স হচ্ছে, সরকারি হাসপাতালে যারা রিপোর্ট করে তারা তো সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকার তাদেরকে বেতন দেয়। সরকারের ওই বিল্ডিংটা তো সরকার নিজে করছে, সরকারের অর্থায়ন হয়েছে। আমাদের হাসপাতালের বিল্ডিংটা তো ল্যান্ড বিল্ডিং, সবকিছু আমাদের নিজস্ব টাকা অর্থায়ন আমাদের করতে হয়। আমাদের ব্যাংক ফাইন্যান্স আছে, তারপরে হচ্ছে এখন মেশিনারিসের অনেক বেশি দাম, তো এই সব কিছু এবং ট্যাক্স, ব্যাট ইত্যাদি মিলাইয়া এখন যেটা স্বাস্থ্য সেবার রেট আমাদের দেশে আছে সেটা একেবারেই অপ্রতুল। যেমন কারণ আমি যদি এমআরআইয়ের কথা বলি, আমার 21 কোটি টাকার এমআরআই, আমাদের এখানে এমআরআইয়ের যে রেট আমরা নেই এবং সেখান থেকে যে ডিসকাউন্ট এবং কনসালটেন্ট এবং এদেরকে খরচ দেওয়া হয়, এটা আমরা যদি মানে টোটাল পরীক্ষা এটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এমআরআই মেশিনের দাম ওঠার আগে এমআরআই মেশিন
আমাদের নষ্ট হয়ে যায় এবং এটার একটা অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট আছে, এএমসি, সিএমসি, হ্যাঁ, কমপ্লিট মেনটেন্যান্স কস্ট ইত্যাদি। এগুলা যদি কাউন্ট করি এবং যদি ব্যাংক ইনস্টলমেন্ট করি তাহলে আমাদের এটা কিন্তু একেবারেই লেসে আছি, আমরা লসে আছি। বিদেশে মনে করেন আপনি একটা আমাদের একজন ডাইরেক্টর থাইল্যান্ডে করলো, এই যে সিটি করলো 1,40,000 টাকা বাংলাদেশে এই কারেন্সিতে নিছে এই সিটি স্ক্যান। এই সিটি স্ক্যানটা আমরা এখানে করতেছি 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, তাহলে ডায়াগনস্টিক ফিটা আমাদের চট্টগ্রামে বা আমাদের দেশের ফিগুলা এত বেশি লো যে আমরা ওই যে কনসালটেন্ট, মেশিনারি খরচ এবং তারপর তো আমরা সাধারণ মানুষ সেটাও তো আমরা দিতে পারছি না। সেক্ষেত্রে আমাদের উপর আপনারা আরো মানবিক হবেন কি? জন্য আগে সরকারকেই মানবিক হতে হবে, যে সরকার আমাদের উপরে ট্যাক্স, ব্যাট ইত্যাদি করে দিয়া পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন। জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি চাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। আমরা এইসব বিষয় নিয়ে ধন্যবাদ। আমরা সেই সব বিষয় নিয়ে যে সরকারের ভূমিকা কি হওয়া উচিত, বেসরকারি হাসপাতালগুলোকে আরও উন্নয়নের জন্য, আরও স্বাস্থ্যসেবা গুণগত মানের জন্য সরকারের ভূমিকা কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আবারও আসি ডাক্তার অংশুপ্র মার্মা, আপনি বিভাগীয় প্রধান, স্বাস্থ্য প্রধান হিসেবে আছেন। আমরা বিভিন্ন হাসপাতাল থেকে অভিযোগ আসে, অনৈতিক অভিযোগ, মানে আমরা দুর্নীতি অভিযোগ শুনতে পাই, আমরা বিভিন্ন হয়রানিমূলক অভিযোগ শুনতে পাই, মানে রোগীদের কাছ থেকে। সেহেতু সরকারি হাসপাতালের কথা বলছি, সেহেতু এই অভিযোগগুলো দূরীকরণের জন্য
সমাধানকল্পে বিভাগীয় প্রধান হিসেবে ডাক্তার অশোক মারমার ভূমিকা কি হওয়া উচিত, বা এখন আপনি কি করে যাচ্ছেন যে আসলে দুর্নীতির অভিযোগও চলে আসে, আবার রোগীদের কাছ থেকে তাদের হয়রানির অভিযোগও চলে আসে? আমি 11টি জেলা এবং 100টির অধিক উপজেলা হাসপাতালের কথা যদি একটু ব্যাখ্যা। প্রথমে অভিযোগগুলি যে করে তাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ আয়নার সামনে নিজের চেহারা দেখানোর মতো অবস্থা। অর্থাৎ কেউ যদি সঠিক সমস্যাটা আমাদের কাছে খবরটা পৌঁছতে হবে, মেসেজটা আসতে হবে। যেমন আমরা প্রতিটি হাসপাতালে একটা অভিযোগ বক্স খুলেছি এবং একটা আমাদের নাম্বার দিয়েছি, যে নাম্বারটা যে কেউ ফোন করে কমপ্লেনটা করতে পারে। হ্যাঁ, কমপ্লেনটা করলে আমরা কমপ্লেনটা নিই এবং সেটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, ইমিডিয়েট যদি ইমার্জেন্সি হয় সেটা ইমিডিয়েটলি সলভ করার চেষ্টা করা হয়। তার বাইরে যদি কেউ স্পেসিফিকভাবে লিখিত কমপ্লেন করে, কোনো অনৈতিক অভিযোগ আমরা প্রশ্রয় দিই না। আমরা প্রয়োজনে স্থানীয়ভাবে তদন্ত কমিটি, প্রয়োজনে যে লেভেল থেকে দরকার সেই পর্যায় থেকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত যাচাইয়ের চেষ্টা করি। যাচাই যদি দেখা যায় যে হ্যাঁ অভিযুক্ত সত্য, তাহলে আমাদের বিভাগীয় কিছু ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, আমরা যে বিভাগীয় ডিপার্টমেন্টাল অ্যাকশন যেটা বলি, হ্যাঁ সেভাবে ব্যবস্থা গ্রহণ করি, যে গুরুদণ্ড লঘুদণ্ড যে দ্বন্দ্ব দেওয়া দরকার সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করি। কাউকে যদি মনে করি চাকরি থেকে বের করে দেওয়া, সেটাও করি। কারণ নির্দিষ্ট সময় যেইভাবে দ্বন্দ্ব সরকারি বিধি অনুযায়ী সেই দ্বন্দ্ব প্রদানের চেষ্টা করি। আমরা কোনো এইসব অনিয়ম অনৈতিক কার্যক্রম প্রশ্রয় দিই না, অন্তত আমি দিই না। এই যে সাধারণ রোগীদের জন্য চিকিৎসার খরচ একটু কমানোর জন্য আপনার কি ভূমিকা হইতে পারে, বা আপনার প্ল্যানটা কি, পরিকল্পনা কি? সাধারণ জনগণের জানা উচিত এই প্রশ্নের উত্তরে। যেমন ফজল ভাই, আমাদের বড় ভাই, উনি বলেছেন যে আমাদের চট্টগ্রাম বিভাগে এই যে আমাদের প্রাইভেট চিকিৎসার কস্ট যদি বা সাধারণ মানুষের কাছে বেশি মনে হলেও আসলে কিন্তু খুব বেশি না। তারপরও আমরা অনেক ক্ষেত্রে সরকারিভাবে কোন পরীক্ষা কত হওয়া উচিত সেটা আমরা সেন্ট্রালি ডিজি হেলথ থেকে নির্দেশনা আসে, সেটা ওনাদেরকে চিঠি লিখে যান, ওনার এর বেশি নিতে পারেন না। সেই হিসেবে রিয়েজেন্টের কস্টে অনেক ক্ষেত্রে উঠে কিনে জানি না, তারপরে ওনারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছেন, তাই না? তা আমাদের সরকারি হাসপাতালে এই যে আপনাকে প্রথমে বলেছিলাম আমাদের জনবল স্ট্রাকচার নাই। হ্যাঁ, তবে আসার কথা হইল আমাদের চট্টগ্রামে আলাদা ক্যান্সার ইনস্টিটিউট যেটা, হ্যাঁ নির্মাণ 15 তলা বিশিষ্ট হাসপাতাল প্রায় শেষের পথে, হ্যাঁ চিরাম মেডিকেলে যেটা, সেখানে কিডনি এবং ক্যান্সার, কার্ডিওলজি, হ্যাঁ এগুলি সার্ভিসটা আরও গিয়ার আপ হবে। হ্যাঁ, তারপর নিত্য নতুন যন্ত্রপাতি আসবে। এর পাশাপাশি চিরাম মেডিকেলে দেখবেন যে একটা ইমাজিন কমপ্লেক্স হচ্ছে। সেখানে এই যে একটু আগে বললেন না এমআরআই সিটি স্ক্যান মেশিন সংক্রান্ত, এমআরআই সিটি স্ক্যান মেশিনের সংখ্যাও বাড়বে সরকারি জায়গা ফান্ডেড, হ্যাঁ জাপানি সরকারে, হ্যাঁ সেখানে হচ্ছে, তারা নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ওইটা হইলে ওখানে প্রয়োজন লজিস্টিক সব কিছু জাপান সরকার দিচ্ছে। আরেকটা সুখবর হলো চায়না গভর্নমেন্ট আমাদের চিরাম মেডিকেলে একটা বান হাসপাতাল, চট্টগ্রাম বৃহত্তম চট্টগ্রামবাসীর দাবি, দীর্ঘদিনের দাবি, এখানে বান পুরা রোগীদের চিকিৎসার জন্য। কদিন আগে আপনার গত বছর দিকে খেয়াল করছেন যে এই যে সীতাকুণ্ডে বিএম কন্টেনার যখন বাস্ট হইল, প্রচুর মানুষ অ্যাক্সিডেন্ট হলো। এবং আমি জীবনে প্রথম দেখলাম দীর্ঘ চাকরি জীবনে 13 জন আমাদের এই যে ফায়ার সার্ভিসের সরকারি স্টাফ মারা গেছে, জীবন দিয়েছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে 13 জন আমাদের ফায়ার সার্ভিসের ফাইটার মারা গেল, তাই না? এইরকম নাম না জানা অনেক মানুষের মৃত্যু আমরা শনাক্ত করতে পারলে একদম হয়ে গেছে, অঙ্গার হয়ে গেছে। হ্যাঁ, তাই সেই জন্য সিরিয়াস রুগীদের চিকিৎসার জন্য আমরা অনেক সময় ঢাকায় রেফার করি। এই হাসপাতালটা হইলে আমরা চিরামে 150 যে হাসপাতাল বিশেষ হওয়ার পথে প্লাস্টিক সার্জারি, হ্যাঁ সেখানে আপনার এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এখন কিছু ছিল পরিবেশগত বিষয়গুলো, এগুলি সমাধান করে দ্রুত গতিতে নির্মাণ কাজ সম্পন্ন হয় বলে আশা করি। হ্যাঁ, তাহলে আমরা বান রোগীদের চিকিৎসা সেবা। আরেকটি বিষয় বলি, আমাদের ক্যাপাসিটি বিল্ডিং বিষয়টা। আমাদের সরকার বিভিন্ন পর্যায়ে তো হাসপাতাল তো আপগ্রেডেশন হয়েছে, হ্যাঁ সেইগুলি নির্মাণ কাজ সম্পন্ন। প্লাস আমার একটা দাবি কি, স্ট্রাকচার হবে, পাশাপাশি জনবল, পরসৃজন, লজিস্টিক এবং এই প্রক্রিয়াগুলি যাতে সমান্তরালে চলে, তাহলে আমাদের খুব ভালো হবে। কারণ তা না হইলে স্ট্রাকচার হয়ে গেল, জনবল অনুমোদন হয়নি, বা স্ট্রাকচার হওয়ার পথে কিন্তু লজিস্টিক্স প্রক্রিয়ামেন্ট হয়নি। এরকম হইলে এগুলি প্রক্রিয়ামেন্ট করতে করতে আরও প্রক্রিয়াগতভাবে ডিলে হয়।
তাতে আমাদের সার্ভিসটি পেতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমরা সবসময় বলে আসছি প্রতিনিয়ত যে কোনো ফোরামে আমাদের যে কোনো স্ট্রাকচার হইলে সাথে সাথে প্রকুরমেন্ট প্লাস এই যে জনবল প্লাস লজিস্টিক এই বিষয়গুলি মাথায় রাখে যাতে একই সুরে গায় এবং সমান সময়ে যাতে আমরা প্রকুর করতে পারি, যাতে আমরা দ্রুততম সময়ে আমরা সার্ভিসটা পেতে পারব। এবং আরেকটি বিষয়, আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। তো জেলা পর্যায়ে ICU, CCU প্লাস ডায়ালিসিস সেন্টারগুলি নির্মাণ কাজ এগিয়ে চলছে। আমাদের সক্ষমতা বাড়ানো দরকার। টেকনাফ থেকে সেই পানছড়ি থেকে একজন রুগী চিটাগাং এসে ডায়ালিসিস করা লাগবে না, জেলা পর্যায়ে হবে অদূর ভবিষ্যতে, সেই পরিকল্পনা রয়েছে। ওকে, মানে 11টি জেলায় আপনারা 11টি এরকম একটা কেন্দ্র করতে চাচ্ছেন ডায়ালিসিসের জন্য। তারা ওই নাহলে সাপোজ একজন রুগী যদি টেকনাফ থেকে চিটাগাং আসতে হয় সপ্তাহে 3 বার, সে কখন যাবে কখন আসবে? মহামারীর গল্প আমরা জানি, যেটা কোভিড-19 করোনা মহামারী, সেটার গল্প আমরা সবাই জানি। তো এইরকম যাতে আর কখনো কোনো মহামারী আসতে না পারে, পাশাপাশি এই মহামারী আসলে পরে, সামনে আর কোনো মহামারী আসলে পরে আপনাদের প্রস্তুতিটুকু কী রকম, বা আপনারা কীভাবে কী কাজটুকু করবেন? আমরা তো প্রতিনিয়ত এক একটা ভাইরাসের কথা আমরা শুনতে পাই। ধন্যবাদ আপনাকে। এই যে ফজল ভাই আছেন, উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, উনি জানেন আমেরিকার টোটাল পপুলেশন হিসাব করে তারা 33 কোটি, তাদের কোভিডে মারা গেল 12 লক্ষের বেশি মানুষ। আর আমাদের দেশে টোটাল পপুলেশন যদি 18 কোটি যদি ধরি, তাহলে আমাদের 6 লক্ষের বেশি মানুষ মারা যাওয়ার কথা। সেই জায়গায় আমাদের মারা গেছে 30,000 মতো। সেই হিসাব বিবেচনা করলে আমরা বেটার ম্যানেজ করেছি। আমাদের ডাক্তাররা, উনি বলেছেন আমাদের ডাক্তাররা আমাদের সব লেভেলে পুরো টিমটা খুব ভালো ম্যানেজ করেছে। এখন যদি ইদানিং সাম্প্রতিক সময়ের কথা বলে, লস অ্যাঞ্জেলসে পুরে শেষ হয়ে যাচ্ছে, ওদের এই সভ্য সমাজের লোকজনে কিন্তু ডাকাতি করছে, লুটপাট করছে। আমরা এইসব সময়ে আমাদের লোকজন কিন্তু সাহায্যে এগিয়ে আসে। আমাদের সাধারণ জনগণ আমাকে সেলুট জানায়, আমাদের দেশের যে আন্তরিকতা, তাই না? আমরা, আপনি বন্যা বলেন, এরকম ইয়াতে বলেন, চিরাঙে যখন ভীম কন্টেনার বাস্ট হয়, আমি ছিলাম, আমি 2 রাত ঘুমাইনি, সারা রাত। তখন আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কোথায় স্টোরে কি দরকার, কাকে কি দরকার, ডাক্তার সবাইকে নার্সকে হাজির করেছে, আমাদের ডাক্তার নার্স সার্ভিস দিয়েছে। হ্যাঁ, এবং চিটাংবাসীকে সেলুট জানাই। চট্টগ্রামবাসী আপন জনতা এসছে, সারে কি লাগবে বলেন, ওষুধ লাগবে, রক্ত লাগবে, কি লাগবে বলেন, আমরা আছি। এই আন্তরিকতা দেখে আমি এই জন্য বীর চট্টগ্রামবাসীকে সেলুট জানাই। আই এম সো হ্যাপি। আমি চট্টগ্রাম বিভাগের একজন সদস্য, আমি খুব ধন্য মনে করছি। জি, আপনার কি মনে হয় না আসলে চট্টগ্রামের মানুষ যারা কিন্তু মায়াবী হয় বা একটু মানবিক হয়, সেটা কি মনে হয়? ওভারটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তারা সবাই, তাদেরকে আটকাতে হয়েছে শেষ পর্যন্ত। আমাদের তখনকার ব্রিগেডে ছিলেন যে শামীম হাসান, আমাদের আর্মি এবং র্যাব ডিপ্লয় করতে হয়েছে, কারণ অনেক সময় ভালো কাজ করতে কিছু দুষ্টু লোকও এসে ভিড় করে, রাইট? হ্যাঁ, তখন তারা অনিয়ম করে, এই জন্য। আচ্ছা, এই জায়গায় যেহেতু আমরা বিভিন্ন ভাইরাসের কথা আমরা শুনছি, গল্প শুনছি বা দেখছি, টিভির পর্দায় দেখি, গণমাধ্যমে দেখি, বারবার এরকম যে করোনা ভাইরাসের মতো এরকম একটা মহামারী আকার ধারণ না করার জন্য আপনাদের কোনো এরকম সরকারের প্রস্তুতি আছে কিনা? বাংলাদেশে CDC, হ্যাঁ, কমিউনিটি ডিজিজ কন্ট্রোল একটা ইউনিট আছে, হ্যাঁ, DGHS অধীনে। সেখানে একজন লাইন ডাইরেক্টর আছে, ডিজিজ কন্ট্রোল একজন ডাইরেক্টর আছে। এই উইংয়ের মাধ্যমে, হ্যাঁ, আমরা যে কোনো ডিজিজ আউটব্রেক ঠেকানোর জন্য, আর IDCR একটা প্রতিষ্ঠান আছে আমাদের ঢাকায়, হ্যাঁ, DGHS এর মাধ্যমে। তো সেখানে আমরা যে কোনো আউটব্রেক ঠেকানোর জন্য, হ্যাঁ, আমরা সার্ভেলেন্সটা জোরদার করি। মানে কন্টিনিউয়াস ওয়াচ করি যে কোথায় কি অকারেন্স হচ্ছে, অনিয়ম, সেগুলি সন্দেহ পাইলে আমরা প্রতিনিয়ত কি করা দরকার, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট WHO মাধ্যমে তাদেরকে আমরা হায়ার করি, তাদের সাথে কথা বলি যে করণীয় কাজ। যেমন আমরা এই কোভিডের সম্পর্কে দেখেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভ্যাকসিনেশন দরকার, ভ্যাকসিনেশন নিয়েছি, হ্যাঁ, এবং আমাদের ডিজিটাল এক্সপার্টের মাধ্যমে মতামত নিয়ে, সেই কারণে আমাদের এই অবস্থায় সহনীয় অবস্থায় থেকেছে, তাই না? না হলে আরও ক্ষতি হতে পারতাম, তাই না? সেই হিসেবে এখন যে আমাদের এরকম দুনিয়াতে এক সময় এক ভাইরাস আবির্ভাব হয়, হ্যাঁ, সেইগুলি যেমন আমাদের সব ধরনের আউটব্রেক ইনভেস্টিগেশন বলা হয় যে মোস্ট অফ দি ডিজিজ ট্রান্সমিটেড ফ্রম অ্যানিমেল টু হিউম্যান বিং, বলে জুনোসিস বলে, হ্যাঁ। সেটার জন্য ওয়াচিংয়ের জন্য কন্টিনিউয়াস সার্ভিলেন্স মেকানিজম আমাদের কাজ করছে। যদি কোনো কিছু সমস্যা মনে হয় তখন আমরা দ্রুত একসাথে বসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। যেমন সেই পোর্ট, ল্যান্ড পোর্ট, আমরা স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করি। যেমন কদিন আগে আমি ছিলাম এই যে পোর্টে গিয়ে একটা মিটিং করে শেষ হলো, যে কোনো
সাসপেক্টেড কোনো রোগী যদি আসে আমাদের এয়ারপোর্টে এবং সি পোর্টে ল্যান্ড পোর্টে সব জায়গায় যাতে আমাদের স্ক্রিনিং ব্যবস্থা থাকে, সেই জন্য অন্তত আমার বিভাগের কথাটা আমি এটা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের চট্টগ্রাম অঞ্চলে ডেঙ্গু প্রকোপ খুব দেখা যায়, পাশাপাশি মৌসুমি কিছু অসুখ আমরা দেখতে পাই, রোগ কিছু দেখতে পাই, মৌসুমি রোগ। এইসব নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে বা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় কি কাজটুকু করে যায়? আচ্ছা, আপনার ডেঙ্গুর কথায় যদি বলি, আমাদের লোকজন করোনার জন্য যেরকম মোটিভেট হয়েছিল, জি, সবাই যেরকম এই যে নো মাস্ক নো সার্ভিস, তাই না, এবং মাস সোশ্যাল ডিস্টেন্সিং, তাই না, এবং মুভমেন্ট, এটা সেটা হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিসটা ভালোই রপ্ত করেছে। কিন্তু ডেঙ্গুর জন্য মানুষের মধ্যে যেহেতু ডেঙ্গু দীর্ঘদিনে ঢাকা ফিভার থেকে আস্তে আস্তে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, ডেঙ্গুর জন্য মানুষের সেই মোটিভেশন এটা নাই। যেমন আমরা রোগীদেরকে বলি যে আমরা এখন ডেঙ্গু ম্যানেজমেন্টের দুইটা বিষয় কাজ করে, আপনি খেয়াল রাখতে হবে। সেটা হলো এক, পরিবেশ কন্ট্রোল, এনভায়রনমেন্টাল মেজার, যেটা ভেক্টর কন্ট্রোল, এটা সাধারণত লোকাল গভর্নমেন্ট করে থাকে। হ্যাঁ, আমরা চিকিৎসা দেব এবং রোগীদের স্বাস্থ্য বার্তা দেব, সেটা আমরা করছি। হ্যাঁ, তারপরে চিটাং ডিভিশনে গত বছর তুলনায় এই বছর, বিশেষ করে 24 সাল 23 সাল তুলনায় 24 সাল ভালো ছিল, 25 সাল আরও ভালো করার জন্য চেষ্টা চালাচ্ছি আমরা। আমাদের সিটি কর্পোরেশন নতুন মেয়র আছেন, নতুন মেয়র খুবই ডাইনামিক মানুষ, উনি আবার পেশায় ডাক্তার এবং মোটিভেটেড মানুষ। হ্যাঁ, ওনার সাথে কথা বলেছি, উনি চেষ্টা চালাচ্ছে আমাদের সাথে সময় সাধন করে সবাই মিলেমিশে আমরা জিওএনজিও, ইভেন পাবলিক হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, এই যে ফজল ভাইদের প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই মিলেমিশে কাজ করব। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি হাসপাতাল শুধু নয়, বেসরকারি হাসপাতাল অবদান কিন্তু স্বীকার করতেই হবে, আমি স্বীকার করি। কারণ বেসরকারি হাসপাতাল জায়গা না দিলে আমাদের পক্ষে এত রোগীকে হাসপাতাল জায়গা দেওয়ার সময় আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই না? সেই জন্য ডেঙ্গুর পাশাপাশি আমরা কিছু মৌসুমি রোগ দেখতে পাই। এইসব মৌসুমের যেমন আপনি 2023 সালের কথা যদি বলেন, সেইখানে চিটাং সিটিতে পানি একটু ক্রাইসিস ছিল এবং পানির কিছু সমস্যার কারণে শহরের ভিতরে ডায়রিয়া হয়, তাই না? সেটার জন্য আমরা পাবলিক হেলথের সাথে কথা বলেছি এবং ওয়াসার সাথে কথা বলেছি এবং লোকাল সিটি কর্পোরেশন সবাই মিলেমিশে কাজ করেছি এবং ঠিক সেই কারণে আমাদের এই যে ডায়রিয়া আউটব্রেকটা বেশি হতে পারে নাই, আমরা নিয়ন্ত্রণ করে ফেলছি। হ্যাঁ, নিয়ন্ত্রণ করে ফেলেছি রীতিমতো। তারপর সেরকম ছোটোখাটো বিষয়গুলি যদি হয় তাহলে আমরা ইনভেস্টিগেশন করে দেখি ঘটনাটা কি। যেমন 2-3 বছর আগে হালিশহরের দিকে দেখি যে হেপাটাইটিস, ডায়রিয়া হেপাটাইটিস হয়। হ্যাঁ, পানি সাপ্লাই পানি থেকে হয়। সেটা আমরা শনাক্ত করার পরে কি কি মেজার নেওয়া দরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এখন সব কিছু মোটামুটি পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে
নির্ভাবনায়, সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে। নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। বাবা, মা, দেয়ালটা চটা, মেঝেটাও ফাটা, দেখি এদিকে দাও তো। ছাদখানা যাতা, এবার বাড়িটা কর। আগে ভাবি যাই। জীবনে নাই সুর, ছাদ খসে স্বপ্ন দূর। বাড়ি বানাবো কোন সিমেন্ট দিয়ে? নিশ্চিন্তে ডায়মন্ড এক্সট্রিম। বিশ্বের 150টিরও বেশি দেশে যে সিমেন্ট ব্যবহার হচ্ছে সেই একই মানের সিমেন্ট ডায়মন্ড এক্সট্রিম। কষ্টের টাকায় বানানো বাড়ি সুরক্ষিত হবে তো? অবশ্যই। ব্রিজ, হাইরাইজ বিল্ডিং, ফ্লাইওভারের মতো বড় নির্মাণে ডায়মন্ড এক্সট্রিম বিশেষভাবে উপযোগী। ইউরোপিয়ান নর্ম অনুযায়ী প্রস্তুত ডায়মন্ড এক্সট্রিম সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। ডায়মন্ড এক্সট্রিম, পাওয়ারফুল গ্লোবাল সিমেন্ট। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আসি ডক্টর AK ফজলুল হক আপনার কাছে, যে এই যে বেসরকারি কাজে সরকারের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এইবার একটু জানতে চাই আসলে আপনাদের গুণগত মানের সেবা দেওয়ার জন্য সরকারের কি ভূমিকাটুকু আপনারা প্রত্যাশায় রাখেন? আমরা আমরা যে সমস্ত টেকনোলজিগুলো ইম্পোর্ট করি, এই জিনিসগুলা যদি একটু ফ্রি করে দেয়, তারপরে কেমিক্যাল রিয়েজেন্ট থেকে যেগুলো ইম্পোর্ট করি এগুলোর উপরেও যদি একটু আমাদেরকে মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য যদি এগুলো ফ্রি করে দেয়, তারপর হচ্ছে আমাদের যে অনেক সময় সরকারের বিভিন্ন থেকে অনুমতি ইত্যাদি লাগে, সেই জিনিসগুলোও আমাদেরকে সহজ করে দিবে। তো আমরা তো ধরেন স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি। এই যে বেসরকারি লেভেলে আমরা মাসে অন্তত 1000 কার্ডের প্রসিডিওর করি, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ইত্যাদি। তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে। তারপর হলো যে স্পেশালাইজড সার্ভিসগুলো, তো ক্লোজ মনিটরিংয়ে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ICU, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ডায়ালাইসিস সেবা, এই জিনিসগুলো তো সব আমরা এনশিওর করতেছি। এখানে 24 ঘন্টা মনিটরিংয়ের যে বিষয়গুলো সেটা আমরা এনশিওর করি। যারাই মানে টাকা খরচ করে স্বাস্থ্য সেবা নিতে পারে তারা সবাই কিন্তু বেসরকারি হাসপাতালে আসে। তো এই যে সরকারি যে আশাটুকু আপনারা করেছেন, যে তাদের সুদৃষ্টি আশা করেছিলেন আপনারা, যে এগুলো যদি হয় পরে, সেক্ষেত্রে কি সাধারণ রোগীরা যে পরিমাণ একটা অভিযোগ নিয়ে আসে বা বারবার বলে মনক্ষুণ্ণ হয় যে তাদের বিভিন্ন পরীক্ষার নিরীক্ষা, ডায়ালিসিসের, ডায়াগনোসিসের পরীক্ষার রেট বেশি, সরকারি সহায়তাটুকু পেলে পরে কি আপনার সেই পরিমাণটুকু আর কমে যাবে কিনা? আমাদের স্টেবিলিটিতে এটা দরকার আছে। এখন তো মনে করেন আমি যেটা বলছিলাম, আমাদের যে টোটাল প্রজেক্ট কস্ট আছে সেটা যদি এখানে আমরা যদি মনে করেন 70% ব্যাংক লোন এবং 30% আমরা নিজেরা দিয়ে করতাম, অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলা করে, নন মেডিকেল ইন্ডাস্ট্রিগুলা, সেইভাবে করতে গেলে আমরা একেবারেই মানে কিছুই করতে পারতাম না। কারণ এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা, এটা একেবারেই লো নাই বললেই চলে। এটা তো মনে করেন আমরা 100 জন ডাক্তার একত্রিত হয়ে একটা হাসপাতাল করছি, আমাদের 100 কোটি টাকার বেনিফিটটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা বেনিফিট কিতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সেলফ এমপ্লয়মেন্ট হয়, আমরা মানে নিজেরা এখানে কাজ করতে পারতেছি। তো এবং নিজেদের টাকা একটা সাইড ইনভেস্টমেন্ট হিসেবে এটা যাচ্ছে, কিন্তু কমার্শিয়ালি এতে হিসাব করতে গেলে এটা ফিজিবল হয় না। যার ফলে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু এখানে ইন্ডিয়াতে যেমন বড় বড় ব্যবসায়ীগুলো হাসপাতাল করে, এটা বিজনেস করে, আমরা কিন্তু সেটা করতেছি না। আর এখানে যেটা আমাদের হাসপাতালের চিকিৎসা, বেসরকারি চিকিৎসা সেবার কষ্ট যেটা বলা হচ্ছে, আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের কষ্ট অনেক কম। এটা হচ্ছে কি আমাদের পার ক্যাপিটা ইনকাম, আমাদের বৈষম্য এর মধ্যে, মানে ন্যাশনাল ইকোনমিতে বৈষম্য আছে। টাকা যার কাছে যাচ্ছে তারা হাজার কোটি 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 টাকার মালিক হচ্ছে, যাদের কাছে নাই তাদের কাছে টাকা নাই। মানে ন্যাশনাল যে স্যালারি লেভেল যেটা, এটা তার স্বাস্থ্য সেবার কষ্ট করার জন্য ওটা মানে কপ করতেছে না, এটা ম্যাচ করতেছে না, ওটাকে আরো বাড়ানো দরকার। তো এখন আমাদের যদি
টোটাল মানে পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে তাহলে। আরেকটা হচ্ছে কি অন্যান্য দেশে হেলথ ইন্স্যুরেন্স আছে, আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্স নাই। হ্যাঁ, তো কিন্তু ইন্স্যুরেন্সটা থাকলে তাহলে মানুষ আরো একটু বেশি করতে পারত। কিন্তু এখন এক্সিস্টিং যে রেট আছে এটা বলতে গেলে অনেক চিপ রেট। কারণ এটাকে আমি তো আপনাকে একটা উদাহরণ দিলাম, আপনি বাইরের দেশে একটা এন্ডোস্কোপি করেন বা কোলোনোস্কোপি বা একটা সিটি এমআরআই করেন, আমাদের 10 গুণ বেশি। কি ওরাও কিন্তু সেম মেশিন ইউজ করতেছে, আমরাও একই মেশিন ইউজ করতেছি, কিন্তু আমাদের রেটটা এত কম যে মেশিনের পয়সা আমাদের ইনকাম হয় না আলটিমেটলি, এই ধরনের অবস্থা। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি। আসলে আমরা সরকারি প্রতিনিধি এবং বেসরকারি প্রতিনিধি দুজনকে পেয়ে আমরা অনেক প্রশ্ন রেখেছি। আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন নিয়ে আবারও আসবো। আমরা একটু ডাক্তার অংশুপ্র মার্মা, আপনি বিভাগীয় প্রধান স্বাস্থ্য প্রধান হিসেবে আপনারা আছেন। এই নার্স বলেন, চিকিৎসক বলেন, তাদেরকে আরও দক্ষতা সম্পন্ন করতে বা তাদেরকে আরও স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ করতে তাদের স্ব কাজে সরকারের পরিকল্পনা কি এক্ষেত্রে? স্বাস্থ্য এবং আমরা পাশাপাশি একটু জানতে চাচ্ছি, এখন স্বাস্থ্য উপদেষ্টা কাজ করছে, বিশেষত চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্যকে আরো দূরগোড়ায় নিয়ে যেতে, ভালো মানের সর্বোচ্চ সেবা দিতে স্বাস্থ্য উপদেষ্টা যে ভূমিকাটুকু পালন করে যাচ্ছে, সেই পথে কি ডক্টর অংশুপ্র মার্মা হাঁটছে কিনা? এখন প্রথমত ডাক্তারের সংকটের কথা যেতে বলছেন, দক্ষতা বৃদ্ধির জন্য ডাক্তারদের আপনি জানেন যে প্রায় মেডিকেল কলেজ যেখানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করা হয়, সেই সব প্রতিষ্ঠানসমূহে পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার বাড়ানোর জন্য সে যে বিভিন্ন কোর্স খুলেছে, এমডি, এমএস, এফসিপিএস, ডিসিএস, বিভিন্ন কোর্স, যে সাবজেক্টের দরকার, এবং নিত্য নতুন অনেকগুলো সাবজেক্ট খুলেছে। অর্থাৎ আমাদের যে ক্ষেত্রে আমাদের সার্ভিসটা এনশিওর করা দরকার, দক্ষতা বৃদ্ধি করানো দরকার, সক্ষমতা বাড়ানো দরকার, সেই সব কোর্সগুলি চালু হয়েছে। আর নার্সের ক্ষেত্রে আপনি জানেন যে ডাক্তার নার্স একটা রেশিও থাকা দরকার। সেখানে আমাদের যেহেতু সরকারি নার্সিং প্রতিষ্ঠানের সংখ্যা সীমিত ছিল, সেগুলি বাড়িয়ে এখন অনেক জায়গায় বেসরকারিভাবে নার্সিং প্রতিষ্ঠান, যেটা শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা হয়েছে, এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতেও এখন নার্সিং শিক্ষাটা জোরাল করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। যেমন আপনি মেরিন সায়েন্স, এই যে মেরিন সিটি, তারপর সাউদার্ন থেকে শুরু করে এবং ইন্টারন্যাশনাল এই যে পদবাহিতার প্রতিষ্ঠান, এবং মা ও শিশু প্রত্যেকটা হাসপাতাল কিন্তু নার্সিংয়ের যে কোর্সগুলি, যেমন আগে ছিল, এবং ডিপ্লোমা নার্সিং আছে, বিএসসি নার্সিং আছে, এই কোর্সগুলি চালু করেছে। ইউএসটিসি সহ শুধু সরকারি নয়, বেসরকারি পর্যায়েও যেখানে কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করা যাবে বলে মনে করে সরকার, সেই সব প্রতিষ্ঠান সহ উদ্দেশ্য আমাদের নার্সিং জনবল সংকটটা বাড়ানোর জন্য, মানে সংকটটা বাড়ানোর সংকটটা তখন তৈরি করা যায় চিকিৎসক যে নার্সিং যে সংকট আছে সেই সংকট উত্তরণের জন্য। রাইট। পাশাপাশি আপনি নার্সের কথা বলেন, পাশাপাশি ডাক্তারগণ, সম্মানিত ডাক্তারগণ, আসলে তারাই তো এই রোগ নিয়ে কাজ করে, প্রতিনিয়ত এই যে বিশেষজ্ঞ হিসেবে কাজ করে, তাদের আরও স্পেশাল পার্সন করে তোলার জন্য, আরও দক্ষতা সম্পন্ন করার জন্য ডাক্তারগণকে আপনারা সরকারিভাবে কোনো ট্রেন আপের কোনো বা এই ধরনের কোনো পরিবেশ আপনাদের আছে? একটা বিষয়, যেমন নার্সিং যে বিএসএন আছে, দেশের ভিতর দেশের বাইরেও আমরা তাদেরকে বাইরে শিক্ষা ব্যবস্থা করতেছে। আর ডাক্তারদেরকে আপনি যে শুনে অবাক হয় যে বিভিন্ন কোর্সে যখন যারা প্রথমে চান্স পায় তাদেরকে ফেজ 1, ফেজ বি আমরা আভ্যন্তরীণ যেভাবে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ট্রেনিংয়ের জন্য, যেমন স্পেশাল ট্রেনিং, যেমন আমাদের দেশে এখনও আইসিইউ নার্সের সংকট, সিসিইউ নার্সের সংকট, ডায়ালাইসিস নার্সের সংকট। আমাদের পেশাভিত্তিক নার্সিং দক্ষতা বৃদ্ধির জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে আমাদের প্রত্যেকটি সেক্টরে দক্ষ জনবল তৈরি করা সম্ভব হয়। যে কারণ আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা সেবা ব্যবস্থা এনশিওর করতে চাই, বাইরে কোনো রোগী রেফার করতে হবে। দেশের বাইরে রোগী যাচ্ছে, অথচ আমরা আপনারা স্বয়ংসম্পূর্ণ আছি, চট্টগ্রামবাসী বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ, তারপরেও কিন্তু যাচ্ছে। সেটা কি আসলে কেন যাচ্ছে একটু জানতে চাচ্ছে। পাশাপাশি এই যে ডাক্তারগণকে আরও দক্ষতাপূর্ণ করার জন্য যে আপনাদের প্ল্যানটুকু নিচ্ছেন, সেটা যথা উপযুক্ত আছে কিনা? আমাদের উদ্যোগটা এই যে দক্ষতা, নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য যে উদ্যোগগুলি চলমান রয়েছে, তবে সেক্ষেত্রে আমাদের অনেকেই জানে না যে কোথায় কি সার্ভিসটা আছে। ফজল ভাই যেটা বললেন যে ওখানে ওনাদের যে কতগুলি প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান না, কিছু কিছু প্রতিষ্ঠানে বেসরকারি পর্যায়ে দক্ষতা ভালো হয়েছে, এটা আন্তর্জাতিক মানের, এটা আমরা স্বীকার করি। সেইভাবে আমাদের সরকারি হাসপাতালগুলিতেও দক্ষতা বৃদ্ধির জন্য পর্যাপ্ত স্টেপ নেওয়া হচ্ছে। আপনারা কি যে বেসরকারি হাসপাতালগুলোকে আপনারা সবসময় পরিদর্শনে রাখছেন কিনা, তারা আসলে সঠিক মতো কাজ করে কিনা? কত প্রসঙ্গে আমাদের এই বিভাগীয় পর্যায়ে একটা কমিটি আছে,
সদস্য সচিব সিভিল সার্জন, বিভাগীয় পর্যায়ে সভাপতি আমি। হ্যাঁ, আমরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করি, অনেক সময় নোটিশ করে অথবা নোটিশ না করে, হ্যাঁ, আচমকা ভিজিট করি, তাদের এক্সিস্টিং কোয়ালিটি সার্ভিসটা ইনশিওর দেখি, কাগজপত্র যে ক্রাইটেরিয়া থাকা দরকার সেগুলো আছে কিনা। যদি গভর্নমেন্ট লক্ষ্য করি তাহলে তাদেরকে আমরা প্রয়োজনীয় অ্যাকশানে যাওয়ার চেষ্টা করি, তাদেরকে সংশোধনের চেষ্টা, কারো যে লজিস্টিক ডকুমেন্ট কিছু ঘাটতি থাকে সেটা কমপ্লিট করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। তারপর তারা যদি আমাদের কথা না শুনে কোয়ালিটি সার্ভিস এনশিওর করতে ব্যর্থ হয়, তাদেরকে আমরা আমাদের বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করা, হ্যাঁ, সেটা গ্রহণ করা। অর্থাৎ তাদেরকে মানে এক কথায় আপনারা প্রতিনিয়ত বেসরকারি যেহেতু যাওয়া কথা আসে প্রায় সময় প্রায় জায়গা থেকে, কিন্তু বেসরকারি হাসপাতাল নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা কি এগুলো পরিদর্শনে রাখেন কিনা, পর্যবেক্ষণে রাখেন কিনা? হ্যাঁ, পরিদর্শন করি। আপনি তো এ গ্রেডের কথা বললেন, যেটা আন্তর্জাতিক মানের সার্ভিস দিচ্ছে, বাট এ গ্রেড, বি গ্রেড, সি সব লেভেলের হাসপাতাল আমরা পরিদর্শন করি। হ্যাঁ, আচ্ছা, যেমন বলে যে ওনাদের পক্ষ থেকেও মনিটরিং করা হয়, আমরাও করি। আমরা নানা কাজের ফাঁকে আমরা সুযোগ পাইলে কিন্তু আমরা সময় অপচয় করি না। যখন যেখানে সুযোগ পাই, আমি মনে হয় যে এক জায়গায় যাচ্ছে একটা হাসপাতাল, একটু মারে দেখি, এক জায়গায় গেলাম দেখে যাই, না জানিয়ে যাই, নোটিশ না পড়ে যাই। ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্ত আছি। শেষ প্রশ্ন যেটা আপনাকে করেছিলাম, যে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ প্রণয়ন করছে, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় পুরো দেশে স্বাস্থ্য খাতকে আরো উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমি একটু জানতে চাই, ডক্টর অংশুপ্রু মারমা কি স্বাস্থ্য উপদেষ্টার পথ অনুসারে কাজ করছে কিনা? আমরা মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা করি, দেশের সাথে জনগণের স্বার্থে সরকারি নির্দেশনা আমরা অবশ্যই পালন করি, এবং উদ্দেশ্য হলো জনস্বার্থে আমরা সরকারি নির্দেশনা মেনে চলি। তবে বিধি মোতাবেক বিধিবিধান অনুসরণ করে আমরা সরকারি নির্দেশনা মেনে চলি, এবং অবশ্যই আমাদের মাননীয় উপদেষ্টা, উনি আমাদের মন্ত্রণালয়ের প্রধান, ওনার নির্দেশ অবশ্যই মেনে চল। জি, আর একটা 30 সেকেন্ডের মধ্যে যদি বলতেন যে সংকটগুলো গল্প আপনি শোনালেন সরকারিভাবে, আজকে দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যা থেকে আসলে কি আপনার নেতৃত্বে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা? আমরা চাচ্ছি অনিয়মগুলি শনাক্ত করা, সেই জন্য কারেক্টিভ মেজার ইমিডিয়েট নেওয়া, কোনো দিলে নয়, ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া। হ্যাঁ, এবং সেই জন্য আমি অলরেডি আপনাকে জানিয়েছি আমার প্রয়োজনীয় পদক্ষেপগুলি আমি কি গ্রহণ করেছি। আমাদের মানের উপদেষ্টার হারকে শক্তিশালী করার জন্য যে কোনো অনৈতিক, জি, অতি শীঘ্র এই সমস্যার সমাধান আমরা পাবো কিনা? অবশ্যই আমরা অলরেডি পেতে শুরু করেছি, স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি। আমরা বলা যে জাপানি ভাষায় কাইজেন, স্মল কাইজেন, ছোট ছোট সমস্যাগুলি দূর করা হলে আগে পরে বড় সমস্যা থাকবে না, বড় সমস্যা দূরীকরণ হয়ে যাবে। তখন আমরা সুন্দর একটা এবং সবার জন্য স্বাস্থ্য বান্ধব একটা পরিবেশ পাবো, এবং সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি। আমি একটু আপনার কাছে জানতে চাই, একদম সর্বশেষ প্রশ্নটুকু আপনার করি, যে চট্টগ্রামের স্বাস্থ্য সেবা সর্বোচ্চ লেভেলে পৌঁছানোর জন্য, এবং আমরা এখনো কি সংকটের মধ্যে যাব কিনা, আমরা কি এখন আশাবাদী হতে পারি কিনা, এখন স্বাস্থ্য উপদেষ্টার নেতৃত্বে পুরো বাংলাদেশে স্বাস্থ্যকে দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ সার্ভিসটুকু দিতে কাজ করে যাচ্ছে, তার নির্দেশনা মোতাবেক বিভাগের স্বাস্থ্য প্রধান বলেন, সিভিল সার্জন কাজ করে যাচ্ছে। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি হাসপাতাল মালিক পক্ষের সম্মানিত সভাপতি বা বিভিন্ন হাসপাতালের মালিক পক্ষ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে এ গ্রেড লেভেলের, যেটা ডক্টর অংশুপ্রু মারমা এক কথায় বলে দিলেন, আমি একটু জানতে চাই আপনার পরিকল্পনা কি চট্টগ্রামবাসীকে সুস্থ সার্ভিসটুকু দেওয়ার জন্য? আপনারা এখন কি কাজটুকু করেছেন প্রতিনিয়ত? প্লিজ ডক্টর এ.কে.এম. ফজলুল হক, শেষ প্রশ্ন। তো চট্টগ্রামকে মানে ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য সেবা এনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের টেকনোলজির দিক থেকে তো আমরা সবকিছুই এখানে চিকিৎসা এখন দিতে আমরা সক্ষম। সব ধরনের প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের আছে। তো আমরা এখন ওই যে প্রয়োজনের তুলনায় হয়তো আমাদের রেডিওথেরাপি মেশিন কম আছে চিটাগাংয়ে, তো সেটাও আমরা আমাদের রিসেন্টলি আমরা এটা করার জন্য সরকারিভাবেও একটা ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য তৎপরতা সিদ্ধান্ত আছে, আমরা জানি। তো আর বাকি সব সেক্টরেই তো আমরা মোটামুটি ভূমিকা রাখতেছি। আর হচ্ছে আমি একটি যুগ উপযোগী স্বাস্থ্য নীতি প্রণয়নের জন্য দাবি জানাবো বেসরকারি চিকিৎসা মালিক সমিতির পক্ষ থেকে। সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি সব লেভেলে যাতে আমরা
ম্যান পাওয়ার ব্যালেন্সলি ইয়া করতে পারি। যেমন মনে করেন আমরা অনেকগুলি নার্স আমরা তৈরি রিক্রুটমেন্ট করার পরে তো তাদেরকে ট্রেনিং দিয়ে আমাদেরকে একটা মানে আনতে হয়। তারপরে দেখা গেল যে হঠাৎ করে সরকার 4,000 নার্স এমপ্লয়মেন্ট দিয়ে দিল, আমরা আবার শূন্যতায় চলে গেলাম। তো এই জন্য একটা পলিসি যাতে থাকে এবং আমাদের ন্যাশনাল ডিমান্ড পেশেন্ট ডক্টর রেশিও, পেশেন্ট নার্সেস রেশিও, এইভাবে আমাদের যাতে আমরা প্রোডাকশনও করতে পারি এবং বেসরকারি খাতকেও চিন্তা করে প্রাধান্য দিয়ে ম্যান পাওয়ার করার রিক্রুটমেন্ট করার সময় যাতে এটা নজরে রাখে। আর আমাদের যে হসপিটালগুলা আমরা এখন ধরেন যে ক্যাপাসিটি আছে, আমরা আরও ক্যাপাসিটি ইনক্রিজমেন্ট করার জন্য বিভিন্ন হাসপাতালে আমাদের পরিকল্পনা আছে। যেমন আমাদের যে আগে যে হসপিটাল ছিল একটা 7 তলা বিল্ডিং, আমরা এখানে সব দিতে পারতেছি না, সেজন্য আমরা এখন জেনারেল হসপিটালের কনসেপ্ট থেকে বিশেষায়িত হাসপাতালের কনসেপ্টে চলে যাচ্ছি। যেমন কার্ডিওলজি, তারপর হচ্ছে অর্থোপেডিক্স, ট্রমা, নিউরোসায়েন্স ইত্যাদি আলাদা আলাদা করে। আরেকটা হচ্ছে কি সিসিইউ, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, এই ধরনের বিশেষায়িত ইউনিটগুলোকে আরো বেশি মানে আধুনিক করে আমরা যাতে কি বলে আপনার সংক্রমণ যাতে না হয় ওয়ার্ল্ড ক্লাস ক্রাইটেরিয়া দিয়ে আমরা করতেছি। তো সেটা আমরা যেমন করতেছি সেরকম পার্ক দিয়েও আবার ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টা করতেছে। মনে করেন আবার আরেকটা গ্রুপ তারাও এখানে হচ্ছে না, আবার আরেকটা করতেছে। এভাবে মানে স্পেশাল সার্ভিসগুলোকে আলাদা আলাদা করে করা হচ্ছে। তা আমরা ক্যাপাসিটির দিক থেকেও প্রোগ্রেস করতেছি এবং টেকনোলজির দিক থেকেও আমরা প্রোগ্রেস করতেছি। তো আমরা সরকারের সাইবল যেটা সেটা হচ্ছে কি এটা নিতান্ত চট্টগ্রামবাসীর জন্য আনন্দের খবর। জি, তো সরকারের পক্ষ থেকেও আমরা আমাদের যে মেডিকেল ইন্ডাস্ট্রি এটাতে যাতে লোন দেওয়ার সময় ব্যাংকগুলাকে যাতে মনে করেন এমনি কমার্শিয়াল লোন তো 15% 8% ইন্টারেস্ট নেয়, আমাদেরকে যাতে মনে করেন 7% 8% সিঙ্গেল ডিজিটে যাতে লোন দেয় এবং আমাদের এক কথা সরকার নীতি সরকার আমরা সেটা চাচ্ছি। আরেকটা হচ্ছে কি আমাদের মেশিনারি ইম্পোর্টের এইগুলার উপরে যে ট্যাক্সটা যদি আমাদেরকে ফ্রি করে দেয় মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য, স্বাস্থ্য খাত থেকে জনগণের দাবি। আরেকটা হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্সটাকে যাতে আমরা রাষ্ট্রীয়ভাবে মানে বাস্তবায়ন করতে পারি, যাতে মানুষ ইন্স্যুরেন্সের হেল্পটা যাতে পায়। সেদিক থেকে আমরা যদি পাই তাহলে আমাদের ধন্যবাদ ডক্টর A.K.M. ফজলুল হক। আসলে বেসরকারিভাবে আপনার স্বাস্থ্যসেবাকে দূরগোড়ায় পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি ডক্টর অনসুপ্রম মার্মা, আপনি সরকারিভাবে একজন বিভাগীয় প্রধান হিসেবে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুজনকে ডক্টর অনসুপ্রম মার্মা এবং ডক্টর A.K.M. ফজলুল হক দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটিএন বাংলার এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি খাত নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত। আসলে মৌলিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার, মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চাহিদা এই স্বাস্থ্য খাত। চট্টগ্রামের স্বাস্থ্য খাত এখন কী অবস্থায় আছে এবং অর্থবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় কী কাজটুকু চট্টগ্রাম বিভাগে করে যাচ্ছে তা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।